সাইফানের কথা শুনে জহির হোসেন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি সরাসরি মাহবুব রশিদের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, এগুলো কোন ধরনের কথাবার্তা আপনার ছেলে বলছে? আমার মেয়ে কোথায়? আপনাদের বাসার ছেলের কাছ থেকে এরকম আচরণ আমি একদমই আশা করিনি। মাহবুব রশিদ কিছু বলার জন্য মুখ খুলতেই সাইফান এগিয়ে এলো। আরে শ্বশুর আব্বু, এত রাগ করছেন কেন? আমি তো মজা করলাম একটু। আপনার মেয়ে একদম সেফ আছে, আমার কাছেই আছে, আর থাকবে ইনশাআল্লাহ সারা জীবন। জারিফ রাগে ফুঁসতে ফুঁসতে আবার বলে উঠল, এই সব ফাজলামি বন্ধ কর, আমার বোনকে এখনই সামনে আন। সাইফান ভ্রু তুলে হালকা হেসে বলল, এই যে এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো আর ছোট বাচ্চা না, বুঝেন না কিছু? ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামলো সাইমান। নিচে নেমে চারদিকে একবার তাকালো, তারপর শান্ত গলায় বলল, কি হচ্ছে এখানে? জারিফ সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনার ভাই আমার বোনকে জোর করে বিয়ে করেছে, আমরা এটা মানি না। সাইমান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে জারিফের সামনে গিয়ে দাঁড়ালো, গলায় একদম স্থিরতা। দেখো, কথা একটু ক্লিয়ার করি, এখানে জোর করার কোনো বিষয় নেই, দুজনেই অ্যাডাল্ট, নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেছে। জহির হোসেন কপাল কুঁচকে বললেন, কিন্তু আমাদের না জানিয়ে? সাইমান তাকে থামিয়ে নরম গলায় বলল, হ্যাঁ না জানিয়ে করেছে, এটা ভুল, কিন্তু বিয়েটা অবৈধ না। আর সবচেয়ে বড় কথা, আপনার মেয়ে যদি নিজে না চাইতো কেউ তাকে বাধ্য করতে পারতো না। কথাগুলো শুনে জারিফ কিছুক্ষণ চুপ করে গেল, কিন্তু তারপর আবার বলে উঠল, আমি এসব মানি না, ওকে আমি নিয়ে যাব। সাইফান এবার একটু সামনে এগিয়ে এসে দাঁড়ালো, তার গলায় দৃঢ়তা। নিয়ে যেতে চাইলে আগে ওর সাথে কথা বল, ও যদি যেতে চায় আমি এক সেকেন্ডও আটকাবো না। ঘরে আবার নীরবতা নেমে এলো। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে ধীরে ধীরে নিচে নামলো জারিন, মুখে লজ্জা আর অস্বস্তি, চোখ নিচু। সবাই একসাথে তার দিকে তাকালো। জারিন ধীরে ধীরে এগিয়ে এসে তার বাবার সামনে দাঁড়ালো, এক সেকেন্ডও দেরি না করে হঠাৎ জহির হোসেনকে জড়িয়ে ধরলো। আব্বু, আমি সরি, আমি আপনাদের না জানিয়ে বিয়ে করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ওকে ভালোবাসি। জহির হোসেন প্রথমে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, তারপর ধীরে ধীরে তার হাত উঠল, মেয়ের মাথায় রাখলেন। চোখে রাগ থাকলেও সেখানে মায়া স্পষ্ট। তুমি আমাকে এত বড় সিদ্ধান্তের আগে একবারও বলনি কেন মা? জারিন কাঁদতে কাঁদতে মাথা নাড়ল, ভয় পাইছিলাম আব্বু। কিছুক্ষণ নীরবতা, তারপর জহির হোসেন একটা দীর্ঘশ্বাস ফেললেন, চারদিকে তাকিয়ে ধীরে বললেন, যেহেতু তুই নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছিস আমি আর কিছু বলবো না। জারিফ অবাক হয়ে তাকালো, আব্বু? জহির হোসেন তাকে থামিয়ে বললেন, বিয়ে হয়ে গেছে, এখন ওর সম্মানটাই আগে। তারপর সাইফানের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, আমার মেয়ের চোখে এক ফোঁটা পানি দেখলে আমি কিন্তু চুপ করে থাকবো না। সাইফান এবার মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ কখনো কাঁদতে দেব না। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মাহবুব রশিদ গলা খাকারি দিয়ে সবার দিকে তাকিয়ে বললেন, আমরা সবাই এক জায়গায় বসে ব্যাপারটা ঠান্ডা মাথায় আলোচনা করি। যেহেতু বিয়েটা হয়ে গেছে, এখন এটাকে সুন্দরভাবে কিভাবে সামলানো যায় সেটাই ভাবা উচিত। সবাই ধীরে ধীরে ড্রয়িং রুমে গিয়ে বসলো। জারিন চুপচাপ মাথা নিচু করে সাইফানের পাশে বসে আছে। মাহবুব রশিদ আবার বললেন, আমার মতে একটা রিসেপশন রাখা যায়, সবাইকে জানানো হবে ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, এতে করে দুই পরিবারের সম্মানও থাকবে আর ব্যাপারটাও স্বাভাবিক হয়ে যাবে। জহির হোসেন কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে মাথা নাড়লেন, ঠিক আছে, সেটাই ভালো হবে। সাইমানও সম্মতি জানালো। সবাই বিষয়টাতে খুশি হলো, শুধু জারিফই মুখ গোমরা করে একপাশে বসে আছে, তার চোখে এখনো রাগ স্পষ্ট। সাইফান হেলান দিয়ে বসে মাঝে মাঝে জারিফের দিকে তাকাচ্ছে, আর ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি খেলছে, ইচ্ছে করেই ওকে আরো খেপিয়ে তুলছে। জারিফ সেটা লক্ষ্য করেই দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ আলোচনা শেষে বিষয়টা মোটামুটি ঠিক হয়ে গেল। আয়োজন নিয়ে প্রাথমিক কথা বলা শেষ। তারপর জহির হোসেন উঠে দাঁড়ালেন, তার সাথে জারিফও উঠে দাঁড়ালো। ঠিক আছে, আমরা তাহলে উঠি। কথাটা বলেই তিনি জারিনের দিকে তাকালেন। জারিন, চল মা, আমাদের সাথে চল, কিছুদিন বাসায় থাকবি, তারপর সবকিছু ঠিকঠাক করে আবার আসবি। কথাটা শোনার সাথে সাথে পুরো ঘরটা আবার একটু থমথমে হয়ে গেল। জারিন এক সেকেন্ডের জন্য থমকে গেল, তার চোখ অজান্তেই সাইফানের দিকে চলে গেল। সাইফান হঠাৎ সোজা হয়ে বসে জারিনের হাতটা শক্ত করে নিজের বগলের নিচে টেনে নিল। এক মিনিট। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। সাইফান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু জারিনের হাত এক মুহূর্তের জন্য ছাড়ল না। বিয়ের পর আমার বউকে আমি কোথাও পাঠাবো, এইটা কে বলল? জারিফ সঙ্গে সঙ্গে খেপে উঠল, এইটা কি ধরনের কথা? ও আমার বোন, আমরা নিয়ে যাব,
যাব। সাইফান এবার সরাসরি জারিফের চোখে চোখ রাখলো, ঠোঁটের কোণে হালকা হাসি। আপনার বোন ঠিক আছে, কিন্তু এখনো আমার স্ত্রীও, এই কথাটা ভুলে গেলে চলবে না। জহির হোসেন কপাল কুঁচকে বললেন, সাইফান, আমরা জোর করছি না, মেয়েকে কয়েকদিনের জন্য নিতে চাচ্ছি, এইটা স্বাভাবিক। মাহবুব রশিদ এবার খেপে গেল সাইফানের ওপর। আর একটা কথা বলবে না তুমি? আগে তো অন্যায় করেছ, তার প্রতি এখন এত বড় বড় কথা বলছো। তোমার বউ হারাই যাচ্ছে না। সাইফান একটু নরম হলো, কিন্তু হাতের চাপ কমালো না। স্বাভাবিক, আমি বুঝি, কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলি, ও কোথায় যাবে কি যাবে না সেটা ও নিজেই বলুক। তারপর মাথা ঘুরিয়ে জারিনের দিকে তাকালো। তুমি যেতে চাও? জারিন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তার বুক ধুকপুক করছে। একদিকে বাবা, অন্যদিকে সাইফান। আগেই একবার বাবাকে কষ্ট দিয়েছে, আরেকবার সেই কষ্ট দিতে চাইছে না। হ্যাঁ, আমি যেতে চাই। সাইফান স্তব্ধ, চোখের দৃষ্টি বদলে গেল এক লহমায়, যেন বিশ্বাসই করতে পারছে না। জহির হোসেনও কিছুক্ষণ চুপ করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সাইফান তা হঠাৎ বিরক্ত হয়ে বলল, এই চশমা, আল্লাহ তোর ওপর গজব ফেলবে। স্বামী রেখে যেতে চাস, শয়তান বেরি? জারিন চোখ ছোট করে সাইফানের দিকে তাকালো। ঠিক তখনই ইমা বেগম এগিয়ে এসে সাইফানের কাঁধে হালকা চড় বসালেন। তুই বড্ড নির্লজ্জ হচ্ছিস, বুঝেছিস? সাইফান মুখ কুঁচকে বলল, এই ছোট আম্মু, তুমি আমার ছোট আম্মু হয়ে ছেলের দুঃখটা বুঝলে না? ছেলের সাইড না নিয়ে ওই নিরামিষ বৌমার সাইড নিচ্ছ। তারপর সাইফান এবার সাইমানের দিকে তাকালো। ভাই, ভাই, তুমি কিছু বলছো না কেন? আমার ওপর জুলুম হচ্ছে, কিছু বলো। সাইমান তখন একপাশে দাঁড়িয়ে ফোন দেখছিল, ফোনটা পকেটে রাখলো। তারপর একদম নির্লিপ্ত ভঙ্গিতে জহির হোসেনের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনারা চাইলে ওকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই এক কথায় সাইফানের মুখ পুরো ঝুলে গেল। সে হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। কেউ তার সাপোর্টে দাঁড়ালো না। আর তার নিরামিষ বউ, সেও একবারের জন্য ফিরে তাকালো না। সাইফান দাঁত চেপে মনে মনে বলল, সমস্যা নেই, ঘুরে ফিরে তো আমার কাছেই আসতে হবে, তখন মজা বুঝাবো চশমা। কিছুক্ষণের মধ্যেই জারিনরা চলে গেল। যাওয়ার সময় জারিফ সাইফানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে এক চওড়া বিজয়ের হাসি দিল। সাইফান সেটা দেখে দাঁত চেপে রইল। ওরা চলে যাওয়ার পর ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। সবাই যে যার রুমে যেতে গেলে সাইমান সবাইকে দাঁড়াতে বলল, বিশেষ করে ইমা বেগম আর মঈন রশিদকে। রিশা আর আকাশ একপাশে দাঁড়িয়ে আছে, দুজনের মাথা নিচু, শরীর জড়সড়। সাইমান ধীরে বলল, রিশা, আকাশ, তোরা এখানে আস। দুজন কাপা পায়ে এগিয়ে এসে সাইমানের পাশে দাঁড়ালো। মাহবুব রশিদ ভ্রু কুঁচকে বললেন, তুমি আবার কি বলতে চাচ্ছ? সাইমান শান্ত গলায় বলল, আব্বু, একটু ওয়েট করো। ঠিক তখনই দরজার বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো। কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকলেন একজন মধ্যবয়সী ভদ্রলোক। আসসালামু আলাইকুম। মাহবুব রশিদ অবাক হয়ে বললেন, আরহাম, তুমি এখানে? লোকটা সম্মান নিয়ে মাথা নত করলেন। স্যার, সাইমান বাবা আমাকে আসতে বলেছে। কি ব্যাপার? আমি নিজেও জানি না। সবাই সাইমানের দিকে তাকিয়ে। সাইমান এবার একবার চারদিকে তাকালো, তারপর স্থির গলায় বলল, আমি আজ একটা বিষয় ক্লিয়ার করতে চাই। রিশা আর আকাশ, ওরা একে অপরকে ভালোবাসে, আর ওদের বিয়েটা আমি দিয়ে দিয়েছি। বাড়ির বড়রা সবাই অবাক হয়ে তাকালো। সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিভাবে, কি হলো? ইমা বেগম ঝড়ের মতো এগিয়ে এসে রিশার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। এইসব কি শুনতেছি আমি? রিশা কেঁপে উঠল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ঠিক তখনই সাইমান এগিয়ে এসে রিশাকে নিজের পেছনে আগলে নিল। ছোট আম্মু, হাত তুলবে না। ইমা বেগম থেমে গেলেন। আরহাম সাহেব এগিয়ে গিয়ে আকাশের গালে একটা থাপড় বসিয়ে দিল। আমার সম্মান রাখলে না তুমি? এতদিন ধরে তিলে তিলে রাখা সম্মান তুমি এক নিমেষে ধুলোয় উড়িয়ে দিলে। আকাশ বাবার দিকে অসহায় চোখে তাকালে আরহাম সাহেব মাহবুব রশিদের দিকে তাকিয়ে বললেন, ক্ষমা করে দেন আমাকে, আমার ছেলে এমন কিছু করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। সাইমান আরহাম সাহেবকে এগিয়ে এসে জড়িয়ে নিল নিজের সাথে। আঙ্কেল, এভাবে বলবেন না, ওরা কোনো অপরাধ করেনি। আর আপনাকে আমি ছোট থেকে চিনি, আপনি কতটা সৎ মানুষ সেটা আমাদের পরিবারের সবাই জানে। আপনাকে আর আকাশকে আমাদের পরিবারের অংশ আগে থেকেই আমরা মনে করি, নিজেকে ছোট করবেন না। এবার ধীরে ধীরে ইমন রশিদ আর ইমা বেগমের দিকে তাকালো। ছোট আব্বু, ছোট আম্মু, একটা কথা জিজ্ঞেস করি? কেউ কিছু বলল না। তোমরা কি রিশার ভালো চাও? মঈন রশিদ গম্ভীর হয়ে বলেন, অবশ্যই চাই। সাইমান মাথা নাড়ল। তাহলে ও যেখানে ভালো থাকবে সেটা মানা উচিত না? ইমা বেগম তীব্র গলায় বললেন, ভালো থাকবে একটা চাকরিজীবী ছেলের সাথে? আমাদের স্ট্যাটাসের কথা ভাবছো? সাইমান মুস্কি হাসলো, সেই হাসিতে তাচ্ছিল্যের ছোঁয়া। স্ট্যাটাস, টাকা? তারপর ধীরে ধীরে আকাশের বাবার দিকে তাকালো। আপনার ছেলে কি অযোগ্য? আরহাম সাহেব শান্ত গলায় বললেন, না, ও নিজের যোগ্যতায় চাকরি করছে, সৎভাবে
চলতে শিখেছি আমরা। সাইমান আবার বলল, আকাশ এখন চাকরি করে ঠিক, কিন্তু ওর যোগ্যতা আছে, ইচ্ছে আছে, পরিশ্রম আছে, আর সবচেয়ে বড় কথা ও রিশাকে ভালোবাসে। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। আজ আপনি জোর করে অন্য কোথাও বিয়ে দিলেন, হয়তো বড় ঘরে যাবে, কিন্তু যদি সুখ না পায় তখন কি সেই টাকায় ওর চোখের পানি মুছতে পারবেন? ইমা বেগম চুপ, মঈন রশিদও কিছু বলছেন না। সাইমান শেষবারের মতো বলল, আমি কাউকে বাধ্য করছি না, শুধু বলছি ওদের একটা সুযোগ দেন। রিশা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশের হাত কাঁপছে, কিন্তু সে দাঁড়িয়ে আছে দৃঢ়ভাবে। ঘরের ভেতর ভারী নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ঠিক তখনই আকাশ সোজা মঈন রশিদের সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ল। মঈন রশিদ চমকে উঠল। আকাশ, এটা কি করছো? মঈন রশিদ বিস্ময়ে বলে উঠলেন, কিন্তু আকাশ থামল না। সে দুই হাতে মঈন রশিদের পা জড়িয়ে ধরল, তার কণ্ঠ কাঁপছে। আঙ্কেল প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। ঘরের সবাই নিঃশব্দ হয়ে গেল। আকাশ মাথা নিচু করেই বলতে লাগলো, আমি জানি আমি আপনার মতো বড় লোক না, আমার তেমন কিছু নেই, বড় বাড়ি নাই, বড় নাম নাই, কিন্তু একটা জিনিস আছে, আপনার মেয়ের জন্য আমার ভালোবাসা তার গলা ধরে আসছে। আমি ওকে কোনোদিন কষ্ট দেব না আঙ্কেল। আমি পারলে নিজের আগে ওর হাসিটা রাখবো, ওর চোখে পানি আসার আগে আমি সেটা মুছে দিতে চাই। রিশা ফুফিয়ে কেঁদে উঠল। আকাশ আবার বলল, আপনারা চাইলে আমি নিজেকে প্রমাণ করার সময় নিতে পারি, যতটা সময় দেন আমি পরিশ্রম করব, কিন্তু প্লিজ আমাকে একটু সুযোগ দেন। সে এবার মাথা নিচু করে প্রায় কেঁদে ফেলল। আমি আপনার মেয়েকে ভিক্ষা চাইতেছি না আঙ্কেল, আমি ওকে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে চাইতেছি। মঈন রশিদ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখে দ্বিধা, আবার কোথাও যেন নরম হয়ে আসার আভাস। ইমা বেগমও চুপ হয়ে গেলেন। সাইমান গভীরভাবে তাকিয়ে আছে আকাশের দিকে, তার চোখে এক ধরনের স্বীকৃতি। রিশা আর সহ্য করতে পারল না, দৌড়ে এসে আকাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আব্বু প্লিজ, আমি ওকে ছাড়তে পারবো না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি সুখী হব আব্বু, সত্যি সুখী হব। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল কান্নায়। মঈন রশিদ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নিচের দিকে তাকালেন। আকাশ এখনো তার পা ধরে আছে। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে তিনি হাত বাড়িয়ে আকাশের কাঁধে রাখলেন। ওঠো। আকাশ থমকে গেল, ধীরে ধীরে মুখ তুলল। ওঠো বাবা। এই বাবা শব্দটা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশ কাপা হাতে উঠে দাঁড়ালো। মঈন রশিদ এবার রিশার দিকে তাকালেন, মেয়ের চোখে পানি। তিনি আবার আকাশের দিকে তাকালেন। দেখো, মেয়েকে সুখে রাখতে পারবা তো? আকাশ বিন্দুমাত্র দেরি না করে বলল, জীবন দিয়ে চেষ্টা করবো আঙ্কেল। মঈন রশিদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। চেষ্টা না, দায়িত্ব। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, আমি রাজি। কথাটা বলা মাত্রই রিশা হাউমাউ করে কেঁদে উঠল। ইমা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। হয়তো তার মনও নরম হয়ে গেছে। আরহাম সাহেব চোখ মুছলেন চুপচাপ। সাইমান নিঃশব্দে এক চিলতে হাসলো। সময় যেন সত্যি ডানা মেলে উড়ে যায়। দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। এই 6 মাসে শুধু সময় না, মানুষ, সম্পর্ক, অনুভূতি সবকিছুই যেন একটু একটু করে বদলে গেছে। প্রথমে সাইফান আর জারিন, ওদের রিসেপশন করার প্ল্যানটা ঠিকই হয়েছিল। দুই পরিবার মিলে সুন্দরভাবে সবকিছু আয়োজন করার কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আর পরিকল্পনা মতো হয়নি। জারিনকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর ওর পরিবার ধীরে ধীরে অন্য রূপ দেখাতে শুরু করে। বাইরে থেকে যতই স্বাভাবিক থাকুক, ভেতরে ভেতরে তারা একটাই সিদ্ধান্ত নিয়েছিল, এই বিয়েটা তারা মেনে নেবে না। চেষ্টা ছিল যেভাবেই হোক সাইফান আর জারিনের মধ্যে ডিভোর্স করানো, কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছে, সাইফান কে? সে এমন মানুষ না যে নিজের ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দেবে। তার উপর যে মানুষটা একবার ভালোবাসতে শিখেছে, সে জানে ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখা মানে নিজের শ্বাস বন্ধ করে রাখা। আর সব থেকে বড় কথা, সাইফানের অমৃত খাওয়া থেকে বাধা দিতে চাইছে। তা কি আর মেনে নেওয়া যায় কোনোভাবে? শেষ পর্যন্ত বিষয়টা শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, মিডিয়ার সামনে ব্যাপারটা এমনভাবে উঠে আসে যেন জারিনকে জোর করে আটকে রাখা হয়েছে, তাকে তার স্বামীর কাছে যেতে দেওয়া হচ্ছে না। এক নিমিষেই সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। চারদিকে সমালোচনা, প্রশ্ন, অভিযোগ। প্রভাবশালী পরিবার হওয়ার কারণে জারিনদের পরিবার আরো বেশি চাপে পড়ে, আর রশিদ পরিবারের নাম জড়িয়ে যাওয়ায় মিডিয়াও একদম ছাড় দেয়নি। শেষমেশ আর উপায় না দেখে ছোট করে হলেও কোনো রকমে জারিনকে সাইফানের হাতে তুলে দিতে বাধ্য হয় তারা। এই পুরো ঝামেলার মধ্যে আরেকটা সুন্দর ঘটনা ঘটে। জারিফ আর রাইমার বিয়ে ঠিক হয়ে যায়। মজার ব্যাপার হলো, এত ঝামেলা, এত দৌড়ঝাঁপের মাঝেই কখন যে দুজন একে অপরকে মন দিয়ে ফেলেছে তারা নিজেরাও ঠিক বুঝতে পারেনি। অন্যদিকে আকাশ আর
বৌছার রিশা ওদের ছোট একটা সংসার গড়ে উঠেছে। সেখানে বড় কোনো আড়ম্বর নেই বিলাসিতা, কিন্তু আছে শান্তি। আকাশ, তার বাবা আর রিশা, এই তিনজনের ছোট্ট পরিবার। আকাশ নিজের জবের পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করেছে। রিশা বারবার মানা করেছে, আমাদের এত কিছুর দরকার নেই, তুমি যেমন আছো যেভাবে রাখো আমি তাতেই খুশি। তার কাছে টাকার চেয়ে বড় ভালোবাসা, আর আকাশ সেই ভালোবাসাটাই তাকে দিতে চায় প্রতিদিন নিজের সবটুকু দিয়ে। আর একদিকে রায়হান আর রুহি, ওদের ভালোবাসা এখন আর শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই, ওদের ভালোবাসা চিহ্ন হয়ে আসছে নতুন একটা জীবন। রুহি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তারা চট্টগ্রামে আছে, ওদের সাথে আছে সাবিহা খালেদও। মেয়ের মতো করেই রুহির খেয়াল রাখছে আবির। সে অনেক দূরে চলে গেছে, জাপানে। কারণটা কেউ মুখে না বললেও সবাই বোঝে, নাফিসা। হয়তো ভুলে যাওয়ার জন্য, হয়তো নিজের অনুভূতিগুলো থেকে পালানোর জন্য, কিন্তু সে থেমে থাকেনি। হায়ার এডুকেশন শেষ করে একদিন দেশে ফিরে নিজের পরিবারের ব্যবসা সামলাবে আর নিজের ডক্টরি পেশার মাধ্যমে গরিব মানুষদের সাহায্য করবে, এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সে। আর এই সব সম্পর্কের ভিড়ে একজন এখনো একা, রিদওয়ান। সবাইকে দেখে মাঝে মাঝে তার আফসোস হয়, কারো না কারো কেউ আছে। এমনকি ছোট রাহিল এখন 7ম শ্রেণীতে পড়ে, আর তারও একটা গার্লফ্রেন্ড আছে। এই বিষয়টা নিয়ে রিদওয়ান মাঝে মাঝে নিজেই নিজেকে নিয়ে হাসে, আবার আফসোসও করে, আমার ভাগ্যে এখনো কেউ জুটল না। রুষা আর মিষ্টি মাঝে মধ্যেই এই বাড়িতে আসে, বিশেষ করে নাফিসার সাথে দেখা করার জন্য। সব মিলিয়ে সবাইয়ের জীবন মোটামুটি ভালোই চলছে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে নাফিসার জীবনে। এখন সে 9 মাসের ভরা পেটটা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। ডাক্তার আগেই জানিয়েছে টুইন্স। এই খবরটা যেমন আনন্দ নিয়ে এসেছে, তেমনি এনেছে ভয়, দুশ্চিন্তা। এইটুকু নরম মেয়েটা কিভাবে একসাথে 2টা বাচ্চাকে পৃথিবীতে আনবে? তার উপর শরীরের অবস্থাও খুব একটা ভালো না, তবুও তার চোখে এখন একটা অন্যরকম আলো, মায়ের আলো। আর সেই আলোকে আগলে রাখতে সাইমন এখন তার পাশে ছায়ার মতো থাকে প্রতিটা মুহূর্ত। ইদানিং বিশেষ করে রাতে নাফিসার সমস্যা বেশি হয়, কখনো হঠাৎ ব্যথা, কখনো অস্বস্তি, কখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অনুভূতি। এই জন্যই আফিয়া বেগম সিদ্ধান্ত নিয়েছেন আজ রাতে নাফিসা তার কাছেই থাকবে, যেন তিনি নিজে খেয়াল রাখতে পারেন। কিন্তু এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অসন্তুষ্ট যে মানুষটা, সে হলো সাইমন। কারণ এখন সে বউ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। অফিসের জরুরি কাজ থাকায় শেষ করে অনেক রাত করে বাসায় ফিরল সাইমন। তাড়াতাড়ি করে বউকে দেখার জন্য নিজের রুমের দিকে ছুটল। রুমে ঢুকেই থমকে গেল সে। পুরো রুম ফাঁকা, বিছানা খালি, বালিশে কোনো ভাঁজ নেই, যেন কেউ শোয়নি সেখানে। সাইমনের ভ্রু কুঁচকে গেল। বিরক্তি আর অস্থিরতা একসাথে চেপে ধরল তাকে। ঠিক তখনই সকালে মায়ের কথা মনে পড়ল। আজকে নাফিসাকে আমার কাছে রাখবো। একটা দীর্ঘশ্বাস ফেলল সে, কিন্তু তবুও মনটা মানতে চাইছে না। ডিএসপি সাইমন তাহের রাশিদ, যে মানুষটা একসময় দিনের পর দিন নির্লিপ্ত থাকতে পারত, এখন সেই মানুষটাই বউ ছাড়া এক পলক থাকতে পারে না। নিজেকে কেমন শূন্য শূন্য লাগে। সে দ্রুত ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল, তারপর একটা ঢিলেঢালা টি-শার্ট পরে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। মাথাটাও ঠিক করে মোছেনি। এত পরিপাটি হয়ে ঘুরে বেড়ানো মানুষটা এখন বউয়ের পিছনে ছুটতে গিয়ে নিজের খেয়াল রাখাই ভুলে গেছে। সোজা হাঁটা শুরু করলো নাফিসার রুমের দিকে। করিডোরে হালকা আলো, চারপাশে নিস্তব্ধতা। ঠিক তখনই কারোর সাথে সাইমন ধাক্কা খেলো। চোখ কান খোলা রেখে হাঁটতে পারো না? আর এত রাতে এইখানে কি? গম্ভীর গলায় বলে উঠলেন মাহবুব রশিদ। সাইমন থেমে গেল, একটু মাথা তুলে বাবার দিকে তাকালো, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আপনি যেটার জন্য এসেছেন আমিও ঠিক সেটার জন্যই এসেছি। মাহবুব রশিদ ভ্রু কুঁচকে তাকালেন, কি বলতে চাও? সাইমন এবার এক পা এগিয়ে এলো, গলায় নির্লিপ্ত ভঙ্গিয়েই বলল, সোজা কথা, আপনি আপনার বউকে কোলে তুলে আপনার রুমে নিয়ে যাবেন, আর আমি আমার বউকে। মাহবুব রশিদ রেগে বলল, মুখটা আজকাল একটু বেশি চলছে তোমার। নিজে এত বড় একটা অফিসার, আবার দিনকে দিন বুড়ো হচ্ছ, তবুও কথাবার্তা শিখলে না এখনো। ভুলে যেও না আমি তোমার বাবা। সাইমন একটু হালকা মাথা কাত করলো। ভুলে যাই কিভাবে? আপনি তো আমার মায়ের বউ পাগল স্বামীটা। এক সেকেন্ডের নিস্তব্ধতা। বেয়াদব, ধমকে উঠলেন মাহবুব রশিদ। সাইমনের বেয়াদব শোনার পরও মুখের কোণে হালকা হাসিটা চাপা রইল। আর এক সেকেন্ডও দেরি না করে সে সোজা দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। আম্মু, ডাক দিল একটু নরম গলায়। বিছানার পাশে হেলান দিয়ে বসে থাকা আফিয়া বেগম চমকে তাকালেন, তারপর উঠে বসে বললেন, তেহু, কখন আসলি? কিছু লাগবে নাকি? সাইমন গম্ভীর মুখে এগিয়ে এলো, চোখটা একবার ঘুমিয়ে থাকা নাফিসার দিকে গিয়ে থেমে গেল, তারপর আবার মায়ের দিকে ফিরল।
আব্বু বাইরে ওয়েট করছে, তোমাকে ডাকছে, আর আমি পিচ্চি পুতুলটাকে আমাদের রুমে নিয়ে যাচ্ছি। আফিয়া বেগম ভ্রুকুসকে তাকালেন। ও মা, কেন? আমি তো তোর ভালোর জন্যই ওকে এই রুমে নিয়ে এসেছি। রাতে তোর ঘুম হয় না, ওরও কষ্ট হয়, আমি থাকলে একটু খেয়াল রাখা যায়। সাইমন একদম শান্ত স্বরে বলল, কোনো সমস্যা নেই, আমি খেয়াল রাখতে পারবো, তুমি যাও, আব্বু বাইরে ডাকছে। আফিয়া বেগম একটু বিরক্ত হলেন। কেন? তোর বাবাকে তো আমি বলে আসলাম আমি আজ এখানে থাকবো, তাও আবার। কথা শেষ করার আগেই সাইমন ঠোঁটের কোণে হাসি রেখে গম্ভীর সুরে বলল, আম্মু তুমি যদি এখানে থাকো আর আব্বু তার বউয়ের শোকে কান্না করুক, আর আমি কিন্তু ওই কান্নার দায় নিব না। এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন আফিয়া বেগম, তারপর চোখ বড় বড় করে তাকালেন ছেলের দিকে। এইসব কথা তুই কবে শিখলি? সাইফানের সাথে বেশি বেশি সময় কাটাস নাকি আজকাল? সাইমন আফিয়া বেগমের কথার উত্তর না দিয়ে আবার বলে উঠল, দরজার বাইরে আব্বু ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি যাও। আফিয়া বেগম মাথা নাড়িয়ে হালকা লজ্জা পেলেন, তারপর উঠে দাঁড়ালেন। আচ্ছা আমি যাচ্ছি, আমার মেয়েটার খেয়াল রাখিস। দরজার কাছে গিয়ে আবার থামলেন, পিছনে ফিরে নরম গলায় বললেন, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, এখন এই রুমেই থাক, ঘুম ভাঙলে নিয়ে যাস। সাইমন মাথা নেড়ে সম্মতি দিল। আফিয়া বেগম বাইরে বের হতেই করিডোরে দাঁড়িয়ে থাকা মাহবুব রশিদকে দেখলেন। ভ্রুকুসকে বললেন, এই যে নেতা সাহেব, বুড়ো বয়সে ছেলেদের সামনে একটু আমার সম্মান রাখতেন। আপনাকে না বলে আসলাম আমি এখানে থাকবো, তবুও কথা শোনেন না কেন? মাহবুব রশিদ কোনো উত্তর না দিয়ে হঠাৎই এগিয়ে এসে আফিয়া বেগমকে কোলে তুলে নিলেন। এই কি করছেন আপনি? নামান আমাকে। চমকে উঠলেন আফিয়া বেগম। মাহবুব রশিদ ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ফিসফিস করে বলল, চিৎকার করো না আমার বেগম সাহেবা, তোমার আর একটা ইতর মার্কা ছেলে আছে, সে যদি দেখে আমাদের যতটুকু মান সম্মান আছে সেটুকুও থাকবে না। আজ তো দুইটা বাদর জন্ম দিয়েছ তুমি। আফিয়া বেগম রাগ দেখানোর চেষ্টা করলেন, কিন্তু মুখের কোণে হাসিটা লুকাতে পারলেন না। করিডোর জুড়ে নরম হাসির একটা আবেশ ছড়িয়ে পড়ল। আর ভেতরে সাইমন ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। নিঃশব্দে এসে বসে পড়ল নাফিসার পাশে। তার এলোমেলো চুলগুলো কানে সরিয়ে দিয়ে খুব আস্তে বলল, একটু দূরে রাখলে কেমন ফাঁকা লাগে জানো পিচি পুতুল। দীর্ঘ সময় নাফিসার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমের দেশে তলিয়ে গেল সেদিকে খেয়াল নেই। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সাইমন পাশে হাত দিয়ে দেখলো নাফিসা নেই পাশে। সেকেন্ডের মধ্যে চমকে উঠে এক লাফ দিয়ে উঠে বসলো, তারপর সামনে তাকিয়ে দেখলো নাফিসা উঁচু পেট ধরে হাঁটতেছে ধীরে ধীরে। সাইমন ওর হাঁটা দেখে উঠে নাফিসার কাছাকাছি দাঁড়ালো। কি ব্যাপার বউ, একা একা হাঁটছো কেন? নাফিসা হঠাৎ বলে উঠলো। কোলে নাও, তোমার কোলে উঠবো। সাইমন কথা শুনে বেশ অবাক হলো। সাধারণত এভাবে সরাসরি কোলে নেওয়ার কথা বলার মতো মেয়ে না নাফিসা। তাহলে? তারপর বুঝলো প্রেগনেন্সির সাইড এফেক্ট। এখন তো বাবু আছে পেটের ভিতর, কোলে নিলে বাবু ব্যথা পাবে আমার পিচি বউ। নাফিসা মুখ ফুলিয়ে বলল, তাহলে আমাকে কোলে নিবেন কখন? সাইমন নাফিসার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে বলল, বাবু যখন পেটের ভিতর থেকে বের হয়ে আসবে তখন তোমাকে আর বাবুকে একসাথে কোলে নিব।